গত সোমবার সন্ধ্যায় আমি একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়েছিলাম রাজনৈতিক মাঠের আজকের দিনের অবস্থার জন্য কিছু স্থানীয় মানুষের সাথে কথা বলার প্রস্তুতি। প্রথমে সবকিছু নীরব ছিল, শুধু চা পান করার শব্দ, ক্রেতা বিক্রেতার মধ্যে মূল্য বিতর্ক। কিন্তু কিছু সময় পরেই দূরে মোটরসাইকেলের শব্দ শুরু হলো। প্রথমে একটি দুটি, তারপর হাজার হাজার। মুখ ফিরিয়ে দেখলাম প্রায় 10,000 মোটরসাইকেলের একটি অসীম স্ট্রিম। প্রতিটি বাইকে 2-3 জন করে মানুষ, কেউ দাড়িপাল্লার পতাকা ছড়িয়ে, কেউ বা হাত পাখার প্রতীক নিয়ে। সবাই একসাথেই চলছিল। তাদের মাঝে শব্দ ছিল একটি একমত বার্তা, হা ভোট, হা ভোট, ভোট দাও। আমি একজন রাজনৈতিক পরিবারের সন্তান। 25 বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক মাঠ পর্যবেক্ষণ করছি, কিন্তু আজকের দিনের এই দৃশ্যটি আমাকে বিস্মিত করেছে। কারণ এই মোটরসাইকেলের শোভাযাত্রা এটি কোনো বিএনপির কর্মসূচি নয়, এটি 8টি রাজনৈতিক দলের সমন্বিত জোটের, যার মূল চালিকা শক্তি জামাত ইসলাম। এই ধরনের রাজনৈতিক তৎপরতা শুধু ঢাকার মিনার ব্রিজ বা পুরান পল্টনে সীমাবদ্ধ থাকে। কোনো বড় দলের কার্যক্রম কখনো তৃণমূল পর্যায়ে এত ব্যাপকতা ছড়িয়ে পড়ে না। কিন্তু আজকের দিনের এই 8 দলীয় জোট আমাদের সেই সব ধারণাকে ভেঙে ফেলেছে। তারা তাদের কার্যক্রমে দেশের প্রতিটি গ্রাম, প্রতিটি বাজার পর্যায়ে ছড়িয়ে দিয়েছে। আর তারা এমন সময় মাঠে নেমেছে যখন দেশের প্রধান বিরোধী দল বিএনপি এখনো বুঝতে পারছে না আসলে কি ঘটছে, তাদের সামনে কি ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এই জোটের সবচেয়ে স্মরণীয় পদক্ষেপ তাদের সম্প্রতি দেওয়া ঘোষণা। তারা বলছেন দেশের প্রতিটি বিভাগে বৃহৎ আকারে মহাসমাবেশের আয়োজন করবে। এই মহাসমাবেশগুলো শুধু শক্তি প্রদর্শন নয়, এর পেছনে রয়েছে একটি সুগভীর কৌশল, যা বিএনপিকে একেবারে চরম অসহায় অবস্থায় ঠেলে দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমাদের রাজনৈতিক ভাষায় এটাকে বলা হয় হাতে হারিকেন ধরিয়ে দেওয়া, অর্থাৎ অন্ধকারে ফেলে দেওয়া, কোনো প্রতিক্রিয়া দিতে সক্ষম না করে দেওয়া। একটা মজার বা অদ্ভুত বিষয় হলো এই সমাবেশগুলোর প্রতিটির মুখেই এক বার্তা বাজছে, হা ভোট। হা ভোট অর্থাৎ হা ভোট দাও, নির্বাচনে অংশগ্রহণের পক্ষে জনমত গঠন করা। কিন্তু এই বার্তার পেছনে একটি সূক্ষ্ম, একটি শক্তিশালী মেসেজ রয়েছে। সেই মেসেজ হলো আমরা হা ভোটের পক্ষে, আর বিএনপি তারা না ভোটের পক্ষে। এই ধারণাটি তৈরি করা একটি জোটের সবচেয়ে বড় সাফল্য। তারা সুকৌশলে জনগণের মধ্যে এই ধারণাটি গেঁথে দিয়েছেন। এখন যারা বাজারে বসে রাজনীতি কথন করছেন, তারা সবাই ভাবছেন বিএনপি না ভোটের পক্ষে, আর এই 8 দল তারা হা ভোটের পক্ষে। এই ধারণাটি তৈরি হওয়ার ফলে বিএনপি আজ চরমভাবে বেকায়দায় পড়েছে বলেই মনে করছেন রাজনীতিবিদরা। তাদের মনস্তত্ত্ব, তাদের কৌশল, তাদের জনগণের কাছে ভাবমূর্তি সবকিছুতেই এক অপ্রত্যাশিত ধাক্কা পড়েছে। তারা যেন এক গভীর ফাঁদে আটকে পড়েছেন, যেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না বলেই মনে করছেন অনেক বিশ্লেষকরা। বিএনপির তো অনেক স্বপ্ন ছিল, তাদের বিশ্বাস ছিল যখন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন, তখন এক বিশাল জন উন্মাদনা তৈরি হবে। সেই জন উন্মাদনা পুরো রাজনৈতিক দৃশ্যপটকে পাল্টে দেবে। কিন্তু অনেকেই বলছেন আজকের দিনে পুরো মাঠ দখল করছে জামাত ইসলাম বা তাদের 8 দলীয় জোট নিয়ে। তাদের স্বপ্নের প্রাসাদ যেন বালির মতো ভেঙে পড়ছে। সত্যি কি তাই, নাকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর পাল্টে যাবে সব চিত্র? আমি বিএনপির কিছু স্থানীয় নেতাদের সাথে গত সপ্তাহে কথা বলেছি। একজন রাজশাহীর স্থানীয় কমিটির সদস্য আমাকে বলেছিলেন, আমরা ভেবেছিলাম তারেক ভাই ফিরে আসার পর সবকিছুই আমাদের পক্ষে হবে। আমরা অপেক্ষায় রয়েছি সেই জন উন্মাদনা, সেই গণজোয়ারের জন্য। মোটরসাইকেল শোডাউন এবং জনসভার জন্য আয়োজন করছি। জামাতের লোকেরা এখন দেখছি প্রতিদিনই মোটরসাইকেল শোভাযাত্রা করছে। এমনকি যখন বিএনপি কোনো ছোটখাটো শোভাযাত্রা বা মিছিলের আয়োজন করার চেষ্টা করে, তখন দুটি গ্রুপের মধ্যে কামড়াকামড়ি বা মারামারি লেগে যায়। গত মাসে রাজশাহীর এক মিছিলে তাদের নিজেদের লোকেরা একে অপরকে আঘাত করছিল। একজন মানুষ মারা গিয়েছিল, ফলে মিছিলটি বন্ধ হয়ে গিয়েছিল। জনগণের মধ্যে তাদের জন্য নেতিবাচক প্রভাব পড়েছিল। আজকের দিনে বিএনপির কোনো দৃশ্যমান রাজনীতির তৎপরতা চোখে পড়ে না, শুধু নেতিবাচক সংবাদ। তাদের নিজেদের লোকেরা একে অপরকে মারছে, মিছিলে গুলি করছে, এসব ছাড়া তাদের কোনো কর্মসূচি ব্যাপকভাবে চোখে পড়ছে না। অন্যদিকে জামাত এবং তাদের সহযোগী দলের সম্পূর্ণ ভিন্ন কৌশল
কৌশল অবলম্বন করছে। আমরা সবাই জানি তফসিল ঘোষণার পর রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নানা বিধিনিষেধ চলে আসে। তখন মোটর শোভাযাত্রা বা বড় সমাবেশের আয়োজন করা যায় না। তখন নতুন নতুন আচরণবিধি তৈরি হয় যা রাজনৈতিক দলগুলোর কার্যক্রমকে সীমাবদ্ধ করে দেয়। মোটরসাইকেলের শোভাযাত্রা একটি বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির একটি অংশ। এটি শুধু শক্তি প্রদর্শন নয়, এটি জনসমর্থনের প্রতীক। কিন্তু জোটটি এই সত্যটি পুরোপুরি বুঝে নিয়েছে। তারা তফসিল ঘোষণার আগেই সবকিছু করছে। এমনকি গণভোটের রূপরেখাও তৈরি হয়নি, গণভোটের আইনও প্রণয়ন হয়নি। তারা দেশের প্রতিটি নির্বাচনী আসনে মোটরসাইকেল শোডাউন দিচ্ছে। আমি রাজশাহীর সেই শোডাউন দেখেছি প্রায় 10,000 মোটরসাইকেলে। এই চিত্রটি বিস্ময়কর। জামাত যে পরিমাণ মোটরসাইকেল জোগাড় করতে পেরেছে তা তাদের সাংগঠনিক শক্তি হিসেবে ধরা যায়। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো জামাত এখন যা করছে তা বিএনপি ভবিষ্যতে করার পরিকল্পনা করছিল। বিএনপির তারেক রহমান প্রত্যাবর্তন নিয়ে যে হাইপ ছিল, যে হাইপ তৈরির স্বপ্ন দেখছিল, সেই হাইপের পাল্টা হাইপ ইতিমধ্যেই জামাত শুরু করে দিয়েছে। একজন রাজনৈতিক বিশ্লেষক বলছিলেন তারেক রহমান যদি সত্যি দেশে আসেন তাদের সে আশা করা হাইপ হয়তো 18 ঘন্টাও স্থায়ী হবে না, এমনকি কয়েক ঘন্টার মধ্যেই বিপরীত প্রতিক্রিয়াও সৃষ্টি হতে পারে। বিএনপির ভেতরে দুটি গ্রুপের মধ্যে তীব্র সংঘর্ষ হতে পারে। এই পরিস্থিতিতে বিএনপির জ্যেষ্ঠ নেতা যেমন জয়নুল আবেদিন ফারুক তারা বলছেন যে আমরা না ভোট দেব না, আমরা জনগণকে ভোটের আহ্বান জানাচ্ছি। কিন্তু এই বক্তব্য এটি বিএনপির জন্য আর কিছু করবে না, কারণ গণভোটের লোকেরা ইতিমধ্যে এই বক্তব্যকে তাদের কৌশলে ব্যবহার করছে। তারা বলছে আমরা তো হ্যাঁ ভোটের পক্ষে, বিএনপি তো না ভোটের পক্ষে, আমরা দাঁড়িপাল্লা বা হাত পাখার প্রতীকেই ভোট দেব। এইসব কৌশল এই 8 দলীয় জোটের লিয়াজু কমিটির বৈঠকে পরিকল্পিত হয়েছে। গত 19 নভেম্বর বুধবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ, খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের, যিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আলম ও হাফিজ মাওলানা ফজলে বাড়ি মাসুদ, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নিজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন নিঝার, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান এবং ডেভেলপমেন্ট পার্টির স্থানীয় কমিটির সদস্য রিয়াদ হোসাইন রাহেন। বৈঠক শেষে জোটটি তাদের সম্পূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি এটি শুধু সমাবেশ নয়, এটি বিএনপিকে আরও দুর্বল করে দেওয়ার জন্য পরিকল্পিত। এটি এমন একটি কৌশল যা জোটটিকে বিএনপি থেকে কয়েক কিলোমিটার এগিয়ে নিয়ে যাবে। তাদের কর্মসূচি অনুযায়ী প্রথমে 30 নভেম্বর রবিবার রংপুর বিভাগে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর 1 ডিসেম্বর সোমবার রাজশাহী বিভাগে, 2 ডিসেম্বর মঙ্গলবার খুলনা বিভাগে, 3 ডিসেম্বর বুধবার বরিশাল বিভাগে, 4 ডিসেম্বর বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগে, 5 ডিসেম্বর শুক্রবার সিলেট বিভাগে এবং 6 ডিসেম্বর শনিবার চট্টগ্রাম বিভাগে। প্রতি বিভাগে এক একটি বিশাল মহাসমাবেশ আয়োজন করা হয়েছে। এরপর তফসিল ঘোষণার 1 বা 2 দিন আগে ঢাকায় একটি চূড়ান্ত মহাসমাবেশ আয়োজন করারও পরিকল্পনা হয়েছে। এই প্রতিটি মহাসমাবেশ দাঁড়িপাল্লার পতাকা এবং হাত পাখার প্রতীক দুটো একসাথে উঠে থাকবে এবং জনগণ এই দুই প্রতীককে দেখে এক ধারণা তৈরি করবে এই দুটি প্রতীক, এই দুটি দল একসাথে আছে। তাদের সম্মিলিত শক্তি যা পূর্বে কখনো দেখা যায়নি এখন মাঠে প্রকাশ পাবে। এই ধারণাটি প্রচলিত রাজনীতির হিসাব নিকাশকে পুরোপুরি উল্টে দেবে। জোটটি তাদের 5 দফার দাবি আদায়ের ওপর জোর দিচ্ছে। এবারের নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে এখনো তারা আনুষ্ঠানিকভাবে ফিরে আসেনি, কিন্তু তাদের এই পুরো প্রক্রিয়াটি এটি এক অসাধারণ রাজনৈতিক কৌশল যা বাংলাদেশের রাজনীতি মঞ্চে এক নতুন অধ্যায় সূচনা করছে। আমরা রংপুর পিরোজপুর বাজারে আবার যেতে চাই 30 নভেম্বর। তখন দেখতে চাই কত মানুষ আসে, কি ধরনের গণজোয়ার তৈরি হয় এবং বিএনপি তারা সেই দিন কি করবে, তারা কি কোনো প্রতিক্রিয়া দেখাবে? এই সব প্রশ্নের উত্তর আমরা শুধু অপেক্ষা করতে পারি, কারণ বাংলাদেশের রাজনীতির মাঠে আজকের দিনে যে বিপর্যয় ঘটেছে সেটি কেউ আগে কল্পনাও করতে পারেনি এবং আগামী দিনের রাজনীতি এটি এক কৌশলের ফলে গভীরভাবে
ভাবে পরিবর্তন হবে সেটি আমরা সবাই জানি, কিন্তু কেমন ভাবে সেটি এখন একটি সন্দেহ, একটি সাসপেন্স, যার উত্তর আমরা শুধু আগামী দিনেই জানতে পারবো। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতির মাঠের এই সাসপেন্সপূর্ণ পরিস্থিতি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন পরবর্তীতে যে কোনো বিশ্লেষণধর্মী প্রতিবেদন আপনি সবার আগে পেতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।